প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ইদানিংকালে ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় যে হুজুররা ধর্ষণের বলাৎকারে ভীষণ ব্যস্ত। আমি বুঝতে পারলাম না বিষয়টা, তাও কি হুজুররা। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি জানেন, এই 6 বছর আর 9 বছর, 6 বছর আর 9 বছর, এই 6 বছর আর 9 বছরের বাচ্চা কেন যে ধর্ষণ করে আমি বুঝি না, আমার মাথায় কাজ করে না। আমার যেটা ধারণা হলো সেটা আমার মনে হয় যে সেই সুন্নত পালন করে, অর্থাৎ হাদিস থেকে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 6 বছর বয়সী আয়েশারে বিয়ে করছিল, আর 9 বছর বয়সে মনে হয় বাসর করছিল, এরকম একটা ঘটনা আছে, অনেকেই বলে। তো আমার মনে হয় এই সুন্নতটা আলেমরা পালন করে যাতে প্রমোশন হয়, মানে নবীর সমকক্ষ হওয়া যায়। নবীর সমকক্ষ তো হওয়া যাবে না, মোটামুটি ওই কাজগুলো করে রাখলে পরবর্তীতে ভালো একটা সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে পরকালে। আমার মনে হয় এই জন্য 6 বছর আর 9 বছর বয়সী মেয়েদের সাথে ধর্ষণে ব্যস্ত হয়ে গেছে। প্রায় দেখবেন যে হাজারে হাজারে ধর্ষণ হচ্ছে। ভাবা যায় এক মাসে, শুধুমাত্র এক মাসেই 114টা ধর্ষণের ঘটনা ঘটছে এক মাসে, নাকি ভুল বললাম 400। তার মধ্যে আমার মনে হয় 113 জনকে, 400-র মধ্যে বোধহয় 113 জনকে বোধহয় হত্যাই করে ফেলাইছে, এরমটি ঘটনা ঘটছে। খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জের প্রথম আসন, অর্থাৎ এক আসন কাশিয়ানিতে এরম ঘটনা ঘটছে কয়েক ডজন। এই তো গতকালকে একটা ঘটছে, মানে গতকাল ছিল 1 তারিখ, 1/7 তারিখ একটা ঘটছে। তার কয়েকদিন আগেও জিন্দার আলী নামে একজন হাফেজ, জিন্দার আলী নামে একজন হুজুর, উনি আবার ওই যে আপনার রামদিয়া একটা জায়গা আছে, রামদিয়া জায়গাটা রহিমদিয়া মাদ্রাসা করছে। রহিমদিয়া বলে কোথাও জায়গা নাই, মানে মিথ্যা একটা কথা দিয়ে বানাইছে, সে যাই হোক, সমস্যা নাই। কিন্তু এই ধর্ষণ তারা কেন করে আমি জানি না, আমি এর কোনো মাহাত্ম্য খুঁজে পাই না। যাক, আমি কথাটার সাথে আর একটু কথা যোগ করব, সেটা হচ্ছে দেখেন, আমি যখন এই ছাদে উঠলাম, বুঝছেন, তো ছাদে ওঠার পরে আমার কাছে এটা ঘিরান, একটা সুইট স্মেল, হুইচ প্লেস আ কামিং সুইট স্মেল, দেন আই অ্যাম লুকিং ফর দিস। এই দেখেন, এই যে আমার ছাদের যে পেয়ারা দেখেন পেকে গেছে, কিন্তু এই যে দেখেন, দেখা যায় বন্ধুরা, এই দেখেন পেকে গেছে কিন্তু, এই যে আমি আরও কাছে নেই, এই দেখেন, দেখা যায়। আমি কিন্তু পেয়ারা ছিঁড়তেছি না, বুঝছেন এটা। আচ্ছা, এটা এর পাতাটা সরাই দিই, এই যে এবার দেখেন, দেখা যায়, এই দেখেন, এই যে দেখা যায়। আমি তো নিচুতে, এই যে, আর পেয়ারাটা উপরে, এই দেখেন পেকে গেছে অলরেডি, দেখছেন না, এই দেখেন পেকে গেছে। আবার এইখানেরগুলো পেকে গেছে, এই যে, এই যে। তো ওইটা থেকে প্রচুর ঘৃণা আসতেছে। এখন আমার কথা তো আপনারা জানেন, তাই না, যারা আমার বন্ধুরা আছেন। এই যে পেয়ারাটা, এর যে একটা সুইট স্মেল, একটা মিষ্টি ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়তেছে, এটা খাইলেও কিন্তু ভারী মিষ্টি লাগবে, হ্যাঁ আমি জানি। আর যদি মনে করেন যে এই যে আগে একটা জালি পেয়ারা খেতে গেছিলাম, এই দেখেন, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, মানে পেয়ারাটা যথেষ্ট ভালো পাকে নাই, বুঝতে তো পারছেন তাই না, পেয়ারাটা যথেষ্ট ভালো পাকে না। ওই দিন বোধহয় মুখে একটু খারাপ রুচি ছিল, তো একটা পেয়ারা ছিঁড়ছিলাম কাঁচা, তো দেখেন এই যে এটা ফেলে দেওয়া হয়েছে, এই যে দেখছেন, এই টবের গোড়ায় ফেলে রাখছি, এই যে আরও আছে দেখেন, এই যে এলো এক টুকরো, আচ্ছা 2 টুকরো আপনাদের দেখাই আবার, এই যে এই দেখেন, এটা কিন্তু পেয়ারা, 2 টুকরো পেয়ারা, তার মানে এটা জালি ছিল, এটা কোনো স্বাদ হয় নাই। আর এটা আমারে ডাকতেছে, আয় আয় খাবি আমারে আয়, দেখছেন, এই যে এইটাও পেকে গেছে, এটাও পাকছে, এই যে এটাও পাকছে, এটাও পাকছে, আবার এটাও পাকছে, হ্যাঁ এটাও পাকছে, আবার এইগুলো জালি, এইগুলো তো একদম জালি, দেখছেন এই যে এগুলো জালি, কিন্তু দেখা যায়, এই যে হ্যাঁ এই যে জালি, তাই না। আর একটা বিষয় বন্ধু আপনাদের দেখাই আমি, আসেন,
আরও জালি আছে, এখানে আরও বেশি জালি আছে। এই যে এটা একদমই জালি। এটি কিন্তু এই জালিটা যদি আমি মুখে দেই তাহলে আমার চেহারা কষ্ট, তাই না? এই জালিটা যদি আমি মুখে দেই তাহলে আমার চেহারা যাবে বাঁকা হয়ে কষ্টে। আর এইটা যদি আমি মুখে দেই, আচ্ছা এটা আমি ছিঁড়ে ফেলি, তাই না? পেকে গেছে তো, এই ছিঁড়ে ফেলি। দেখেন এই যে দেখছেন, এটা এটা হচ্ছে ওই যে আমি যদি মিষ্টিটা ঘ্রাণটা আপনাদের দেখাতে পারতাম বন্ধুরা তাহলে বিশ্বাস করতেন, এত সুন্দর ঘ্রাণ। এই পেয়ারা হচ্ছে বরিশালের ওই যে মিষ্টি যে পেয়ারা আছে না একটা, ওই জাতের জাত, বুঝছেন? এটা দারুণ খেতে, অবিশ্বাস্য হলেও দারুণ। হ্যাঁ, আর এটা তো অনেক 12-14 তলা ছাদের উপরে, তো এখানে প্রচণ্ড রোদের সাথে সংগ্রাম করে এদের বড় হতে হয়। এটা প্রচুর মিষ্টি হয়, অবিশ্বাস্য। দারুণ, যাক শুক্রিয়া। এবার আসেন লেবু। এই দেখেন এখানে কিন্তু শিক্ষণীয় আছে, আপনারা মজা মনে করেন, আমি বলবো কথা বলবো, আগে আপনাদের দেখাই নেই, বুঝছেন? আগে আপনাদের দেখাই নেই। সেটা হচ্ছে যে এই দেখেন, এই যে লেবু দেখেন, এই যে ছোটো জাতের লেবু আসছে, দেখছেন? দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, অন্যটা লেবু দেখাই না, এইটাই দেখান যাবে, এই পাশটা দেখান যাবে। এই দেখেন, ও বাবা কাটা তো, এই যে দেখছেন, এই যে লেবুটা খুবই ছোট, কেবল নতুন 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 পদ। আরও আছে, আমি দেখাই নাই ভালো করে, কই গেল? এই দেখেন, এই যে পাইছি, একেবারেই ছোট, দেখছেন? এই যে কেবল ওই থেকে, এই বাবা পোকা, ওই কেবলমাত্র ইস্যু থেকে ফুল থেকে যে বাচ্চা বেরোচ্ছে কয়েকদিন আগে। এই যে দেখছেন না, এই যে এই যে লেবু, এই যে লেবু। আচ্ছা যাক, তো এইটা কি খাওয়া যাবে বলেন? এর ভিতরে তো কোনো কোষই হয় নাই, ঠিক আছে? কিন্তু এই দেখেন, এই যে লেবু পেকে গেছে, সব প্রায় ছিঁড়া হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে এগুলো কিন্তু অলরেডি পেকে হলুদ হয়ে গেছে। এরপরে একটা লেবু ছিঁড়ে দেখায় আপনাদেরকে, এই দেখেন, এই যে এই দেখেন, এই যে, হ্যাঁ এই দেখেন, এই যে, আরে বাবা, আরে বাবা, এই দেখেন, দেখছেন? এইটা একেবারে রসে টইটুম্বুর। এটা নিয়ে চিন্তা করে দেখবেন যে এই যে লেবুটা, তাই না? কই গেল? ছোটো ছোটো লেবু তো খুঁজে বের করা কষ্ট। এই দেখেন, এই যে দুটো লেবু পাশাপাশি, তাই না? এটা মনে করেন যে 6 বছরের বা 9 বছরের লেবু। এইটা 6 দিনের বা 9 দিনের ধরতে পারেন। আর এটা হচ্ছে কি 4 মাসের, তাই না? এই দেখেন দুটো পাশাপাশি দুটো লেবু। তাহলে এই যে ছোটো লেবুটা, এই 6 দিনের বা 9 দিনের লেবু, এই লেবুর তো কোনো রসই হয় নাই। আর এই লেবুটা রসে টইটুম্বুর, তাই না? মনে করেন যে এখন মূল আলোচনা আসি। এই যে একজন 16 বছরের একটা কন্যা কিংবা 18 বছরের বা 20 বছরের একটা কন্যা, তার যৌবন তো রসে টলমলো, তাই না? রসে টলমলো না? তো অনেকটা আমার এই হাতের লেবুর মতো রসে টলমলো। লেবুটা যেমন প্রচুর রস হবে, অথবা এই পেয়ারাটা যেমন খুব রস হবে, ঘ্রাণ হবে। যদিও ছোটো সাইজের পেয়ারা আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এতে যেমন মজা আছে, রস আছে, ওদের মধ্যে তার কিছু নাই কষ। হ্যাঁ, কিন্তু ওই যে হুজুরা সুন্নত পালন করে, দেখেন এই যে এখানে আছে প্রচুর। এই যে এটা পাকতেছে, এটাও পাকছে, এটাও পাকছে, এটাও পাকতেছে আর কি। এটা দ্রুত সময়ের ভিতরে পেকে যাবে, বুঝছেন? দ্রুত সময়ের ভিতরে পেকে যাবে এগুলো। এখান থেকে কয়েকটা পেকে গেছে আর কি, বেশি দিন দেখান যাবে না। এই যে এগুলো দারুণ মিষ্টি। হ্যাঁ, অনেক উপরে, তো অনেক উপরে হয় এগুলো, খুব সংগ্রাম করে বেঁচে থাকে, এদের মিষ্টি লাগে আর কি, বুঝছেন? তাহলে ছোটো ছোটো বাচ্চা যেখানে কোনো কিছু হয় নাই, তাই না, কী লাভ পায় তা আমি জানি না। আমার মনে হয় ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিল, আর 9 বছরে তাদের সে বাসর করেছিল। ওই সুন্নতটা পালন করার জন্য মনে হয় এই উঠে পড়ে লাগছে। কোনো একটা গোপন হয়তো খবর তাদের ভিতরে আছে, আমি জানি না, ঠিক আছে? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না।
এবার আসেন, এই যে 6 বছরের বাচ্চার সাথে সেক্স করা হলো, ও কিন্তু ভয় পাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, ঠিক আছে? এই 6 বছরের বাচ্চা কিংবা 9 বছরের বাচ্চা যখন 16 বছরে যাবে এবং তাকে যদি বিবাহ দেওয়া হয়, যদি বেঁচে থাকে, আর মায়েরে ফেললে তো কিছু করার নাই, যদি এই মেয়েটা বেঁচে থাকে আর এই মেয়েটাকে যদি বিবাহ শাদী দিতে যায়, তাহলে কিন্তু সে ভয় পাবে। বাসর ঘরে সে ভয় পাবে, ওরে সর্বনাশ, একবার হুজুর আমারে একবার আকাম করে আমার, তাই না, শরীরের অংশ ছিঁড়ে ফেলাইছে, তাই না, আবার না জানি কি হয়, না জানি কি হয়, তার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে। তারপরে হয়তো যদি আল্লাহ বাঁচায় রাখে তারে, আর যদি সে আস্তে আস্তে স্বামীর সাথে মিশতে পারে, তারপরে হয়তো একটা সময় স্বাভাবিক অবস্থায় যেতে পারবে, কিন্তু তার মধ্যে যে আতঙ্কটা কাজ করবে, ঠিক আছে, এই আর কি। তো উন্নত বিশ্বে কিন্তু এরম খারাপ না, উন্নত বিশ্বের লোকেরা এত খারাপ না। কারণ কি জানেন, আমি বলি, আমি কিন্তু 18-20 বছর ধরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছি। আই এম নট এ সিম্পল ম্যান। আমি একজন ট্রেনার, আমি একজন কাউন্সিলর। আমার একটা 2009 সালে আমি স্বাস্থ্য বিষয়ের বই লিখছি বন্ধুরা, এবং 34,000 পিস বই বিক্রি হয়েছে, 34,000। হ্যাঁ, আবার অনেকেই বলছে যে ভাই বা স্যার, যদি আপনি পরে বই লেখেন তাহলে আমাদেরকে জানায়েন, কিন্তু আমি আর বই লেখিনি। কারণ কি জানেন, পাঠকদের দোষ না, যাদেরকে বই আমি দিছি, যেমন মহাখালী, শ্যামলী, মিরপুর, সাভার, গাজীপুর, তারপরে গুলিস্তান, মতিঝিল, হ্যাঁ, তারপরে ফার্মগেট, শ্যামলী, কল্যাণপুর, নীলক্ষেত, বাংলা বাজার, এই জাতীয় জায়গায় আমি বই দিছিলাম। ছোট বই যদিও, স্বাস্থ্য বিষয়ের পর। বইটার নাম কি জানেন? যৌবনকে ধ্বংস থেকে রক্ষা এবং সুস্থ থাকার সহজ হবে, বইটার নাম। 50টা পয়েন্ট দিয়ে আছে। তো উন্নত বিশ্বে ছেলেদের বয়স যখন 11-12 হয়, মেয়েদের বয়স যখন 9 বছর হয়, তখন তাদেরকে রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্যের উপর শিক্ষা দেওয়া হয়। তখন ছেলেরা কী করে, সাবধান হয়ে যায়। বিদেশেরা এমনি হস্তমৈথুন করে না, কিন্তু আমাদের দেশের পোলাপানে কি হস্তমৈথুন, ঘরের থেকে সরষের তেল, নারকেল তেল, সয়াবিন তেল, শ্যাম্পু, যা পায়, সাবান, এইটা নিয়ে বাথরুমে চলে যায়, যাইয়া বাস দাম মেরে দেয়, যা শালার যন্ত্রণা, ঠান্ডা হয়ে গেল শরীরটা, পরে আইসে ঘুমাই পড়ে, খাইছে কটা পান্তা ভাত, শেষ, বুঝছেন? এরপরে বছর 5 হস্তমৈথুন করার পরে দেখা যাচ্ছে যে ওই লিঙ্গটা আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে, মানে ওই কাপড় যেমন পূরণ হয় না, এই দেখেন আমার কাছে আছে, অনেক কিছু আছে, এই দেখেন, এই দেখেন, এই যে তেনার মতো, তেনা বলে আমাদের ফরিদপুরে, তেনা বলে, এই যে তেনার মতো নেতায় যায়। আর এটা কিন্তু একটু ভালো আছে, দেখেন এটা কিন্তু একটু ভালো আছে, ভালো আছে না, এটা কিন্তু ভালো আছে, কিন্তু এইটা, এই দেখেন এইটার কালার দেখেন, দেখছেন এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, হাজরা হয়ে গেছে, দেখছেন, এই দেখেন, এই যে ছিঁড়েও যাচ্ছে, আল্লাহ, দেখছেন, এই যে, এই দেখেন 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 দেখেন, এই দেখেন, দেখছেন বস্তা, এই যে এটা কিন্তু এখনও ভালো আছে, এটা নতুন তো। আর এটা কিন্তু দেখছেন, এই যে ঠিক আমাদের দেশের বাঙালিদের যে লিঙ্গ, ওইটা হস্তমৈথুন করতে 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 ওইটারে আপনার ওই যে প্রথমে থাকে সাগর কলার মতো সুন্দর টলমলে, এরম থাকে, পরে 5 বছর সে হস্তমৈথুন করার পরে আস্তে 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 এরম করতে 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 এই পর্যন্ত যে আর কাজ করে না, হ্যাঁ, পোড়া বেগুনের মতো হয়ে যায়, পোড়া বেগুনের মতো। পরে মাঝে মাঝে ওই যে রাস্তার চৌরাস্তার মোড় থেকে হালুয়া খায়, তারপরে সান্ডার তেল, মান্ডার তেল, জহির তেল, কেউসুর তেল, অনেক কিছু লাগায়, যে আগের মতো হয় কিনা, আসলে কি তাই হয় বলেন? আগের মতো আর হওয়া সম্ভব না। হ্যাঁ, তো উন্নত বিশ্বরা তো তারা তাদের মাথাকে কাজে লাগায়, তারা চিন্তা করে, চিন্তা করার ফলে তারা কি করে জানেন, তারা এই 10 বছর বয়সে তাদেরকে শিক্ষা দেয়, বাবারা, সোনারা, জাদুরা, শোনো, আমরা পৃথিবীতে আসি সেক্সের মাধ্যমে, কারণ আমাদের সৃষ্টিকর্তা বড় রসিক, বড় প্রেমময়, তিনি এই সেক্স একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই সেক্সের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হয় আর পুরাতন প্রজন্ম মারা যায়। হ্যাঁ, তো এই সেক্সটা নষ্ট করো না, হ্যাঁ, এটা নষ্ট করলে তোমরা চিরতরে ধ্বংস হয়ে যাবা, ঠিক আছে? তো উন্নত বিশ্বগুলোতে
মনে করেন যে কয়েকটা ক্যাটাগরি আছে, 10-12 বছর বয়সী ছেলে মেয়েদেরকে, ছেলেরা আলাদা মেয়েদের আলাদা, তারপরে এই 15-16 বছর একটা ব্যাচ, তারপরে 20-22 বছর আরেকটা ব্যাচ, এভাবে আলাদা আলাদা তাদেরকে রিপ্রোডাক্টিভ হেলথ শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, শিক্ষা দেওয়া হয়, ফলে তারা আর ওই আমাদের বাঙালির মতো হস্তমৈথুন করে না। কিন্তু আমাদের বাঙালি দেখা যাচ্ছে যে 98-99% ছেলে কী করে, হস্তমৈথুন করে। কেউ শস্যর তেল, কেউ সোয়াবিন তেল, কেউ নারকেল তেল, হ্যাঁ, কেউ শ্যাম্পু, যা পায় তাই নিয়ে বাথরুমে চলে যায়, যাওয়ার পরে 2 সের গুঁতো দিয়ে মাশাল্লাহ খালাস করলে মাফি না কি কয়, ব্যাস ঝামেলা শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপর আসে কেল্লায় পড়ে যায়, বিছনায় ঘুমায়। নইলে ওই যে যদি মানে ওই যে নেকের ছবি তো দেখছে মোবাইলে, তাই না, দেখার পরে শরীর গরম হয়ে গেছে, প্রথমে মাথা গরম হয়েছে, তারপরে হ্যাঁ শুক্রবীর্য হ্যাঁ নির্দিষ্ট জায়গায় অর্থাৎ নালায় চলে গেছে, তখন ওই বীর্যটা আউট না করলে চিনচিন করে, মানে ওই বীর্যবাহী শুক্রবাহী নালাগুলো চিনচিন করবে, তখন একটা যন্ত্রণা। হ্যাঁ, ভালো, তার সাথে হস্তমৈথুনী ভালো করলো। আর যদি কেউ চালাকি করে, যে মনে করেন যে নেকের ছবি দেখলো, হ্যাঁ, নেকের ছবি রাত ভোরে নেকের ছবি দেখলো, তার শরীর উত্তেজিত হলো, শুক্রবীর্য নির্দিষ্ট নালায় চলে গেল। এখন যদি স্বাভাবিক প্রকারের আউট না হয় তাহলে কিন্তু ভিতরে চিনচিন করবে, এবং সকালবেলা পায়খানায় গেলে পায়খানার সাথে কোদ দিলে ওই মানে ভাতের মাড়ের মতো, হ্যাঁ, বিজলের মতো, হ্যাঁ, অথবা সাদা চুনের পানির মতো আস্তে আস্তে ক্ষরণ হয়ে যায়। হ্যাঁ, এভাবে ওই যে নালার মধ্যে রাত ভোরে ছিল 8 ঘন্টা 10 ঘন্টা থাকার ফলে ওই বীর্যবাহী বা শুক্রবাহী নালীগুলো বড় হয়ে যায়, পরবর্তীতে আর বীর্যটা ধরে রাখতে পারে না, ফলে ধ্বজভঙ্গ বা যৌন রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, এই জন্য উন্নত বিশ্বগুলো তারা তো চিন্তা করে, তারা এই বাচ্চাদেরকে শেখানো হয় যে তোমরা এই হস্তমৈথুন করবো না, নারী হচ্ছে একটা নিয়ামত, আল্লাহ পাকের একটা রহমত বরকত। এই নারীদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি এবং নারীদের কাছে আমাদের সুখ আছে, শান্তি আছে। এ ব্যাপারে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে আইনস্টাইন, উনি বলেন যে নারী হচ্ছে সৃষ্টির এক বিস্ময়কর সৃষ্টি এবং সৃষ্টিকর্তাটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কার কথা? একজন বিজ্ঞানীর কথা। আবার এ ব্যাপারে আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেন কি জানেন? ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, সবিস্ময়ে বার বার তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। কার কথা? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। কিন্তু এই বিষয়গুলো হুজুরা মাইনে দিতে রাজে না, নাস্তিক কয়, কে শালা, হ্যাঁ, ওর চুল আছে দাড়ি নাই, হ্যাঁ, ওই শালার নাস্তিক, খারাপ। অথচ কত দামি কথা দেখেন। সত্যি নারী একটা কি স্বর্গীয় নিয়ামত, তাই না? নারীদের কাছ থেকে আমরা স্বর্গীয় সুখ পাই। তো সেই কথা যে এদিক থেকে চিন্তা করে কবি কাজী নজরুল ইসলাম বলছেন কি, ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, সবিস্ময়ে বার বার তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। তাই না? তো এই যে নারী সত্যি গোলাপের মতো সুন্দর, তাই না? যেমন দেখতে সুন্দর, তাই না? আল্লাহ পাক ওইভাবে বেশি সময় ধরে এই নারীকে সৃষ্টি করেছেন। এইগুলো মানে নারীকে যে অনেক সময় ধরে সৃষ্টি করা হয়েছে এই কাহিনী সনাতন ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, এবং আরও ইহুদি তালমুদে আছে, অনেক জায়গায় আছে যদি আপনারা দেখতেন। যাক, তো এই নিয়ামতটাকে আমরা কি করি? আমরা বলি কি ভোগের পণ্য। নারী হচ্ছে ভোগের পণ্য। নারী হচ্ছে শস্য ক্ষেতের মতো, যত খুশি চাষ করো, আলু লাগাও, মূলো লাগাও, এই সমস্ত আজে বাজে বিষয়। আচ্ছা, এটা গেল ছেলেদের ব্যাপারে। ছেলেরা শতকরা 99% ভাবা যায় শেষ, মানে বাঙালির যৌবনের প্রায় শতকরা 95% বা 98% বাথরুমে চলে যায়। তো বাঙালিরা এই যৌবনকালটাকে ফাড়া মনে করে, বিপদ মনে করে, ঠিক আছে? কিন্তু আসলে ফাড়াও না, বিপদও না, এটা হচ্ছে একটা নিয়ামত, সৃষ্টিকর্তার একটা পরম নিয়ামত। যাক, মেয়েদের বেলা মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, হাই স্কুলে ভর্তি হয়ে গেল, হঠাৎ করে একদিন দেখলো তার মাসিক হয়েছে, অর্থাৎ তার কাপড় চোপড় রক্তে ভিজে গেছে। সে তো কান্নাকাটি করে বেহুশ, হ্যাঁ, স্কুলের কোনো এক সাইডে অজ্ঞানে পড়ে গেছে। তো বান্ধবীরা কী হয়েছে বলে, আমি আর বাঁচবো না, আমার নাড়ি বুড়ি পৌঁছে গেছে। কি হয়েছে বল? তো বলো যে আমার শরীর থেকে ব্লাড যাচ্ছে। বলে, আরে বোকা,
তুই এ ব্যাপারে কিছু জানিস না? বলে কি জানতে হবে? বলে মেয়েদের এমন হয়। কি হয়? এই যে ব্লাড যায় প্রতি মাসে, প্রতি 28 দিন পর পর মাসিক হয়। ও তাই বুঝি, এটা টেনশনের কিছু নাই। এই রক্তটা যদি বাইরের লোকজন না দেখে, আর তাই না, এটা লজ্জার ব্যাপার। তো এই স্যানিটারি ন্যাপকিন, স্যানিটারি প্যাড এগুলো এখন শহরের ফার্মেসিগুলোতে পাওয়া যায়, গ্রামে তো আর পাওয়া যায় না সহজে। ওই সালার বস্তা, আটার বস্তা, চাইলের বস্তা, তারপরে ছিঁড়া কাপড় চুপড় তেনা তুনো এগুলো দিয়ে মোটামুটি সামাল দেয়। যাও, এখন কথা হচ্ছে যে এই যে যে সালা তেনা তুনো যেগুলো ব্যবহার করে, সেগুলো আবার কী করে জানেন মহিলারা? এই যে সরি কই গেল, এই যে এই বাথরুমের যে চাপা আছে না, এই যে বাথরুমটা দেখা যাচ্ছে না, প্রচণ্ড আলো রে বন্ধুরা, এই চাপা চুপার মধ্যে গুইজে রাখে, বুঝছে? এখন কথা হচ্ছে যে মনে করেন যে একটা ন্যাকড়া বা একটা তেনা বা একটা কাপড় আমি গুজে রাখলাম, ঠিক এই দেখেন, এই যে রুমাল, আমি রুমালটা ঠিকই গুজে রাখলাম, তাই না? এইভাবে গুজে রাখলাম, এইভাবে গুজে রাখলাম। এখন রুমালটা শুকিয়ে গেল, কিন্তু এই জায়গাটা কিন্তু ময়লা রয়ে গেলো, স্যাঁতসেঁতে ময়লা রয়ে গেল, বিজল বিজল যে ছত্রাক ফাঙ্গাল ব্যাকটেরিয়া রয়ে গেল। এই কাপড়টা যদি কোনো মেয়ে আবার ব্যবহার করে, তাহলে তার কী হবে? ইনফেকশন হবে। সরি, ইনফেকশন হবে না, ওই মানে ব্যাকটেরিয়া আক্রমণ হবে এবং তার যৌনাঙ্গ চুলকাবে, হ্যাঁ, নানা ধরনের অসুখ বিসুখ হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা আবশ্যক। সেক্ষেত্রে এই কাপড়গুলো খোলামেলা শুকাইয়া তারপরে আপনার ওই পলিথিনে ভরে বিছনার তলে বা আড়ালে কোনো এক জায়গায় রাখতে পারে, বেটার। ঠিক আছে? তারপর আর একটা সমস্যা, এই যে মনে করেন যে আমাদের যে পায়খানার রাস্তা আর যোনিপথটা কিন্তু কাছাকাছি। ছেলেদের তো লিঙ্গটা লম্বা, তাই না, সমস্যা নেই, কিন্তু মেয়েদের সমস্যা। পানি খরচ করার সময় দেখা যাচ্ছে যে এই পায়খানা প্রস্রাবের যে দূষিত যে নোংরা আছে, এগুলো তার শরীরে যদি লাগে, অনেক সময় নানান ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে? এই হলো বিষয়। হ্যাঁ, তো এইটা একেবারে মানে এই সেক্সুয়ালি বিষয়টা শিক্ষাটা ছিল একটা ফরজ কাজ। হ্যাঁ, কারণ কি জানেন, আমাদের এই বাংলাদেশে প্রতি বছর কম করে হলেও 20 লক্ষ থেকে 30 লক্ষ বাচ্চা হত্যা করা হয়, তারও বেশি, 50 লক্ষ হতে পারে। বলেন কি? হ্যাঁ, এটা সত্য, 100% সত্য। তার উদাহরণ আমি দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আগেকার দিনে একজন মা 10টা 12টা 15টা 16টা বাচ্চা দিয়েছে না? আমার আপন মামা জলিল মোল্লার 9 মেয়ে 3 ছেলে, বক্কার, হাসান, হোসেন, হ্যাঁ, আর সলিনা, দেলিনা, হেলেনা, রহিমা, এরকম মানে 9 ছেলে মেয়ে, তাহলে কি 12 ছেলে মেয়ে হলো, তাই না? আমার আপন মেয়ে, আমার আপন মামা, বাড়ি তার যশোর। তাহলে এই 12-14টা 15টা বাচ্চা অনেকে দিত আগে, এখন আর 2টির বেশি নেয় না। তাহলে বাকি 10টা কোথায় যায়? এই বাচ্চাগুলো নষ্ট করে। বাংলাদেশে যত বড় হাফেজ সাহেব, পীর সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মহাদ্দেশ সাহেব, যত বড় হাফেজ সাহেব হোক না কেন, তার বউও মানে ওই যে খায়, মায়াবড়ি, সুকি, ফেম খায়, তবে লুকাই খায়। হুজুরের বউ তো এই জন্য লুকাই খায়, কিন্তু এই বিষয়টা সম্বন্ধে সে ভালো করে না জেনেই খায়। আর একটা মানে সর্বনাশে যে কথা, সেটা হচ্ছে যে আপনি যদি ফার্মেসি যান, তাহলে দেখবেন সেখানে আপনার ওই যে আইপিল, এমকন, নরমেন, গাইনোক অ্যাসিড, ইকো হার্বাল, এমএম কিট, এমপিটি কিট, মেরিপিরিস, পোস্ট-22, এই জাতীয় অসংখ্য ট্যাবলেট আছে, যেটাকে বলা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল। এই পিলগুলো জরুরি মুহূর্তে মানুষের ব্যবহার করে। মনে করতে কন্ডমটা ফেটে গেল বা বড়িটা খাতে ভুলে গেল, বিয়ে মাত্র করছি 6 মাস, বছর 2 পরে বাচ্চা নেব, এই ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে হয়তো 2-1টা ট্যাবলেট খাওয়া যেতে পারে। কিন্তু অনেকে আছে সপ্তাহে খায়। আমারে বলে কি, বাসার ভাই, আমাদের এক ভাবি আছে এখানে, ওনার হাজব্যান্ড থাকে আমেরিকা, ভাবি থাকে বাড়িতে, উনি খালি এই পিল খায়। আমি বলি ওনার জ্বরাও তো পচে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার, একান্ত জানা জরুরি। হ্যাঁ, নইলে জ্বরাও নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। তো এই বাচ্চাগুলো নষ্ট করা হয়। আর একটা বিষয় দেখবেন যে অনেকে এই বিষয়, অর্থাৎ যৌন বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই। তাদের পেটে বাচ্চা চলে আসছে, বাচ্চা আসার পরে মাসিক বন্ধ, তখন চিন্তা করলো যে কী ব্যাপার, কী জন্য এমন ঘটনা ঘটলো, দেখি আগামী মাসটা দেখি। তো আগামী মাসটা দেখতে হয়ে গেল কত, 2 মাস।
2 মাস, এরপরে ডাক্তারের কাছে যাইতে যাইতে হয়ে গেল 3 মাস। পরে ডাক্তার বলল যে আপনার পেটে তো 3 মাসের বাচ্চা, কি করবেন? তো বলো আমি তো বাচ্চা নেব না, বাচ্চা তো বড় হয়ে গেছে, বাচ্চা তো বড় হয়ে গেছে। তো কয় যে বাচ্চা নষ্ট করা যায়, তবে টাকা লাগবে 10,000। বাচ্চা নষ্ট করা যাবে, তবে টাকা লাগবে 10,000। বলো 10,000 লাগুক আর 20,000 লাগুক, বাচ্চা রাখবো না, আপনি ব্যবস্থা করে। বাচ্চা ঠিক আছে। তখন এই ফার্মেসিম্যান কী করলো, দোকানের শাটার টাইনে দিয়ে তাকে নিয়ে চলে গেল কোথায়, ক্লিনিকে। টাকা নিয়েছে কত, 10,000 অথবা 20,000 অথবা 30,000 অথবা 50,000। এই টাকা নেওয়ার পরে সব ফার্মেসিওয়ালা কী করলো, পকেটে ঢুকাইলো, বুঝছেন? তো আমার জানা মতে পল্টনে, ঢাকার পল্টনে একটা ফার্মেসিতে এক ভাবি 50,000 টাকা দিয়েছে। তো ফার্মেসিম্যান ভাবিরে নিয়ে চলে গেছে ক্লিনিকে, ক্লিনিকালা ওয়াশ করে দিয়েছে, মানে এমআর করে দিয়েছে। এমআর বলে ডিএনসি বলে, ডাইলেশন অ্যান্ড কিউরেশন। হ্যাঁ, এমআর মানে মেনস্ট্রুয়েশন রেগুলেশন, মাসিক নিয়মিতকরণ করে দিল। তাতে 2,000 টাকা, 2,000 টাকা দিয়ে দিল, আর তার 48,000 লাভ হয়ে গেলো। একটা রুগীর কাছ থেকে কত লাভ হলো, 48,000 টাকা। দেখ, সবাই এত টাকা ইনকাম করে না, সাধারণত 10,000, 15,000, 20,000 টাকার মধ্যে এমআর করে। তাহলে এই যে বাচ্চা নষ্ট করলো, এই বাচ্চা নষ্ট করার ফলে মনে করেন যে আমাদের মা বোনদের যে জ্বর ওঠাটা চাদরের মতো, লোমশ চাদরের মতো, তো এটা বিছনার মতো, এখানে ভ্রূণ তৈরি হয়, অর্থাৎ বাচ্চা তৈরি হয়। তো এমআর করার সময় এভাবে পরিষ্কার করে, হ্যাঁ, যন্ত্র দিয়ে ফরসেপ দিয়ে ওই মানে ওই প্রোডাক্টগুলো, অর্থাৎ সেই ভ্রূণটা বাচ্চাটা বের করে আনে। তো বের করে আনার সময় আঁচড় লেগে যদি উপরের যে লেয়ারটা, যে পর্দাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হবে, ওই মহিলার আর জীবনে বাচ্চা হবে না। এই জন্য আমাদের সমাজে আবার প্রায় শতকরা 15 থেকে 16% মারা বাচ্চা দানে অক্ষম। বন্ধু, এটা কিন্তু সরকারি তথ্য অনুযায়ী বলতেছি, আমার কথা কিন্তু ফেলা করবেন না। আমি যথেষ্ট জানি বলে এই কথা বলতেছি। আমি মেডিকেলের লোকও বটে, 20 বছর মেডিকেলের, মানে কি অনেক কিছু। তো এই কারণে দেখেন, একদিকে হাজার হাজার লাখ লাখ বাচ্চা, মানে প্রতি বছর আমাদের দেশে 30 লাখ 50 লাখ বাচ্চা হত্যা করা হয়, ভাবা যায়। আর ওই যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খায়, আর নর্মাল যেগুলো আছে ওগুলো তো বাদ। ফেমিকন, নর্ডেড 28, ওভাস্টার গোল্ড, সুখী, হোম, এই জাতীয় অনেক ট্যাবলেট আছে যেটা নর্মাল হচ্ছে নর্মাল, মানে স্বল্প মাত্রার যে জলবনিয়ন্ত্রণ বলি। আর দ্বিতীয়টা হচ্ছে কি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, আর তৃতীয়টা হচ্ছে এমআর, আর চতুর্থটা হচ্ছে ডিএনসি। কিন্তু এগুলো তো সিক্রেট ব্যাপার, তো এই জন্য দেখা গেলো তো স্বামী স্ত্রী দুজনে মিলে চলে গেছে ক্লিনিকে। ওই ওদের মাও জানে না, বাবাও জানে না, শাশুড়িও জানে না, প্রতিবেশীও জানে না, কেউ না। ক্লিনিকে গেছে, এমআর করে আইসে, আসার পরে কিরে মল্লিকা, ওইভাবে হাঁটতেছিস কে, কি কোনো সমস্যা? বলেন না, সমস্যা না, ওই করে আইসে কিন্তু ক্লিনিক থেকে এমআর বা বাচ্চা নষ্ট করে আইসে। বলতেছে, ও আরে ভাবি কোয়েন না, গেছিলাম আপনার বাইরে নিয়ে মার্কেটে, নিউ মার্কেটে গেছিলাম, তো ওই পিছলে খেয়ে পড়ে গেছি রিক্সাতে। ও বুঝছি। পাশের ঘরের ভাবিরও বলে নাই, কারণ কি এটা লজ্জার ব্যাপার না, জানাজানি হলে সমস্যা। আবার ডিএনসি করতে গেছে, ডিএনসি করতে ব্লিডিং হইতে হইতে রুগী শকে চলে গেছে, মানে মারাই গেছে। তো নিয়ে আইছে, কী আইছে আর বলেন না, স্ট্রোক করছে। প্রকৃত সত্যগুলো লুকায় রাখার চেষ্টা করা হয়, ঠিক আছে? কিন্তু না, আমাদের দেশে এই ছেলেমেয়েরা যখন বড় হয়, অর্থাৎ তাদের জীবনে যখন যৌবন আসা শুরু করে, মেয়েদের 9 বছর আর ছেলেদের এই 11। পৃথিবীতে সবচেয়ে কম বয়সী বাবার বয়স হলো 11 বছর। তো 11-12 বছর বয়সের ছেলেদেরকে এই সমস্ত স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেওয়া উচিত, দিলে পরে দেশের উন্নতি হবে, মঙ্গল হবে, ঠিক আছে? তা না হলে বাঙালির 90-98% যৌবন বাথরুমেই চলে যাবে, আর সারা জীবন খালি আফসোস। ওই যে বলছিলাম প্রথমে যে হস্তমৈথুন করতে করতে সর্বিকলার মতো লিঙ্গটারে যখন পোড়া বেগুনের মতো বানায়, হ্যাঁ, তারপরে বিয়ের পরে গোল খায়, খালি বোর কাছে গোল খায়। তারপরে কী বাবা তুমি পারো না, তুই তো দেহস, পারি না পারি, থাকলে থাকবি নইলে জাগা। কিন্তু আমার ওই যে বাবা যে 5 লাখ টাকা যে যৌতুকের টাকা দিয়েছে, বলে টাকা তো খরচ করে ফেলাইছি, মোটরসাইকেল কিনছি, আর অন্য ঘর টর ঠিক করছি, তোরে আনার আগে বারান্দা বানাইছি, সব শেষ। এখন মায়ে দেখলো যে আবার যদি যাই বাড়িতে, এত টাকা খরচ করে আব্বা বিয়ে দিয়েছে, আবার কোত্থেকে টাকা পাবে, যাক আবার তো থাইকে যাই, এলে বিষয়, ঠিক আছে? এভাবে চলছে। কিন্তু না, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে এই যৌবনকাল। আমরা বলি কিন্তু যে ইয়থ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, আমরা মুখে বলি যে ইয়থ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ,
কিন্তু বাস্তবে আমরা কি যৌবনের কদর করি না। আমাদের বদনসিব বদনসিব বদনসিব। বিশেষ করে এই আলেমরা দেখবেন যে মাদ্রাসায় গেলে হুগা মারামারি, হ্যাঁ, এই ধর্ষণ আর বলাৎকার, হ্যাঁ, পুরা এইগুলোই বেশি শেখে। ঠিক আছে, এই ধর্মগুলো মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করে, মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, কিন্তু বাস্তবে কোনো বিভেদ নাই। দেখেন আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, এবার সে চাঁদ আছে, একটাই পৃথিবী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেক আবেগ অনুভূতি এক। অল ম্যান আর ইকুয়াল ইন দ্য ক্রিয়েটর ল, দেয়ার ইজ নো ডিফারেন্স, বাট রিলিজন টিচার্স মেক ডিফারেন্স ম্যান টু ম্যান। সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন নাই, সৃষ্টিকর্তা সবার জন্য সমান ভাবাপন্ন, সবাইরে আলো আদার আহার সব কিছু বর্ণ করতেছে, কিন্তু এই ধর্মজীবীরা এই ধর্ম দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এজন্য এরা কশ্মিন কালো এ পৃথিবীতেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। আসুন, পৃথিবীটা অনেক সুন্দর আর মানব জনও সার্থক, হ্যাঁ, কিন্তু কোনো কিছু বাদ পড়লো নাকি। যাক, ওই মেয়েদেরকে সাবধান থাকতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন ন্যাকড়া ব্যবহার করতে হবে, আর ভালো পানি ব্যবহার করতে হবে, আর হ্যাঁ নিজের যত্ন নিতে হবে। ঠিক আছে, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। আর যেহেতু এটা লাইফের ব্যাপার, ভালো স্বাস্থ্যকর্মী থেকে পরামর্শ নিয়ে এই যে জন্মনিয়ন্ত্রণ যে পদ্ধতির বড়িগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। উল্টোপাল্টা খামখেয়ালি করা যাবে না। আর ওই যে হাতুড়ে ডাক্তার, ক্লিনিকের যে ফার্মেসি যে ডাক্তার আছে না ছোটো ছোটো, এদের কাছে যাওয়া যাবে না, গেলে পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অনেক লম্বা হয়ে গেল ভিডিও, তারপর দুটো কথা বলি। এই তো মানে কয়েক বছর আগে বরিশাল থেকে একটা মানে অবিবাহিত মেয়ে, পেটে বড় বাচ্চা হয়ে গেছে। তো হতে পারে, এটা দোষের কিছু নাই, কারণ এটা গড গিফটেড প্রসেস, অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক যে মানে যেই বিধান আর কি, ছেলেরা মেয়েদের প্রতি আর মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণবোধ তৈরি করবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তো অনেক সময় আবেগের বশে দেখা যাচ্ছে তারা মেট করে ফেলে, মানে মিলামেশা করে ফেলে। তো সেক্ষেত্রে সাবধান হতে হবে। সেই বাচ্চাটা হয়তো হোমিও ওষুধ খেয়ে নষ্ট করা যেতে পারে, অথবা এমার্জেন্সি পিল খেয়ে নষ্ট করা যেতে পারে, যেহেতু তাই না, একটা ভুল হতে পারে। টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু একটা জীবনের মূল্য অনেক। তো সেক্ষেত্রে কিন্তু এই এমআর করতেছে কী হয়েছে, সে একটা মেয়ে মারা গেছে, এরকম হাজার ঘটনা ঘটতেছে। মারা যাওয়ার পরে ওই সময় ঠিক আজকে হলো, আজকে 3 তারিখ না 2 তারিখ, 2 তারিখ না, আজকে হচ্ছে 2 তারিখ, আজকে হচ্ছে 2/7/2026 সাল, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ। তো এখন যেমন প্রচণ্ড বৃষ্টি, দেখেন এই যে সূর্য ঢেকে গেল, দেখছেন না, এই যে মাত্র সূর্য এই যে ঢেকে গেল, এই যে সূর্য ঢেকে যাচ্ছে। ঠিক তেমনি এরকমটি এক বর্ষায় যখন মানে পিক আপে করে নিচ্ছিল, লাস্টটা মাইক্রোতেও না অন্য কোনো কারণে পিক আপে করে নিচ্ছিল। তো ওই ফেরি মাওয়াঘাটে ফেরি বন্ধ ছিল 2-3 দিন প্রচণ্ড ঝড়ের কারণে, তো লাস্টটা পৌঁছে গেছিলো। ঠিক আছে, এটা যাক, যেহেতু সেক্স একটা পরম নিয়ামত, এই সেক্সের যত্ন করা উচিত, এবং এই রিপ্রোডাক্টিভ হেলথের পরে সরকার বাহাদুরের দায়িত্ব নেওয়া উচিত, অর্থাৎ শিক্ষার ব্যবস্থা করা উচিত। তবে ওই আনাড়ি লোক দিয়ে নয়। আপনি অঙ্কের টিচার বা ভূগোলের টিচার বা সায়েন্সের টিচার অথবা ধর্মের টিচার দিয়ে আপনি যৌন বিষয়ে শিক্ষা দেবেন, এটা হবে না। এই শিক্ষাটা দেওয়ার জন্য উপজেলা লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে যারা স্বাস্থ্যকর্মী, যারা নার্স বা প্যারামেডিক বা ডাক্তার, তারা ক্লাসে যাবে, এবং মেয়েরা শুধুমাত্র মেয়ে ডাক্তারের সাথে কথা বলবে, আর ছেলেরা শুধু ছেলে ডাক্তারের সাথে কথা বলবে। হ্যাঁ, আর যারা কথা বলবে তাদের তো মানে রসিক হইতে হবে, তাই না, রসকসীন কোনো ডাক্তার পাঠানো যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের রাষ্ট্রের মহাবড় কল্যাণ হবে। ঠিক আছে বন্ধুরা, অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেল, তাই না। ভাবছিলাম যে 10 মিনিটের ভিডিও করবো, সেখানে হয়ে গেল 35 মিনিটের ভিডিও। হ্যাঁ, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।